হ্যালো স্টুডেন্টস, আমি শাহিদ। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের লেসন নাম্বার 7 টম লুজেস আ টুথ বাই মার্ক টোয়েন এই সম্পূর্ণ গল্পটা লাইন বাই লাইন আলোচনা করব। তো গল্পটা আলোচনার পূর্বে লেখক মার্ক টোয়েন এবং ওনার লেখা টম লুজেস আ টুথ এই গল্পটা সম্বন্ধে চলো একটু সংক্ষেপে জেনে নেই। মার্ক টোয়েন 1835 to 1910, pseudonym of Samuel Langhorne Clements, was an American author and humorist। অর্থাৎ মার্ক টোয়েন, যিনি জন্মগ্রহণ করেন 1835 সালে এবং মৃত্যুবরণ করেন 1910 সালে, সিউডোনিম। গাইস, সিউডোনিম মানে ছদ্মনাম। অর্থাৎ মার্ক টোয়েন এটি হলো একটা ছদ্মনাম অফ স্যামুয়েল ল্যাংহর্নে ক্লেমেন্টস, স্যামুয়েল ল্যাংহর্নে ক্লেমেন্টসের। অর্থাৎ যাকে আমরা মার্ক টোয়েন নামে চিনি, ওনার আসল নাম হলো স্যামুয়েল ল্যাংহর্নে ক্লেমেন্টস। তো তিনি ছিলেন একজন আমেরিকান অথর অ্যান্ড হিউমরিস্ট, অর্থাৎ আমেরিকার লেখক এবং একজন কৌতুকপ্রিয় মানুষ। হি রোট দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ হ্যাকলবারি ফিন। তো তিনি যে বিখ্যাত ফিকশনগুলো লিখেছিলেন সেগুলির মধ্যে দুইটা উল্লেখযোগ্য হলো অ্যাডভেঞ্চার অফ টম সয়ার এবং দ্য অ্যাডভেঞ্চার অফ হ্যাকলবারি ফিন। He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. He helped, তিনি সাহায্য করেছিলেন, টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ, সৃষ্টি করতে এবং জনপ্রিয় করতে, আ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার, আমেরিকান সাহিত্যের একটা স্বতন্ত্র লাইন তুলে ধরার, বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, যে আমেরিকান লাইনগুলো বা লেখনীগুলো আমেরিকার বিভিন্ন বিষয়বস্তু এবং ভাষার উপর ভিত্তি করে রচিত হয়েছিল। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টোয়েনস নভেল দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার। তো এই যে আমাদের আলোচিত পাঠ্যাংশটি টম লুজেস আ টুথ, এটা নেওয়া হয়েছে মার্ক টোয়েনের একটা বিখ্যাত উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার থেকে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ আ ইয়াং বয়। তো এই যে এই গল্পের যে বিষয়বস্তু সেটা হলো একটা ছোট্ট ছেলের চাইল্ডহুড প্র্যাঙ্কস, মানে শৈশবের যে দুষ্টুমি, সেই দুষ্টুমিগুলোকে নিয়েই এই গল্পটা। হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, যে ছেলেটা স্কুল না যাওয়ার জন্য বিভিন্ন উপায় খুঁজতেছিল, বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, কিন্তু আলটিমেটলি সে তার নিজের এই পাতানো উপায়গুলোতে বা পাতানো ফাঁদেই কিন্তু ধরা পড়ে। অর্থাৎ আমরা টম লুজেস আ টুথ এই ছোট গল্পটিতে দেখতে পাবো যে টম নামে একটা ছোট্ট ছেলে খুব দুষ্টু এবং সে সাধারণত স্কুলে যেতে চায় না, এবং স্কুলে না যাওয়ার জন্য সে বিভিন্ন ধরনের উপায় খুঁজতে থাকে, এমনকি সে শরীরের বিভিন্ন জায়গায় রোগ খুঁজতে থাকে, কিন্তু আলটিমেটলি তার সমস্ত চালাকি ধরা পড়ে এবং তাকে কিন্তু স্কুলে যেতেই হয়েছিল। তো এই ছিল এই টোটাল গল্পটার বিষয়বস্তু। তো চলো এবারে আমরা গল্পটা লাইন বাই লাইন আলোচনা করব। ওকে। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। গাইস, এখানে আমরা একটা ক্যারেক্টার পাইলাম, সেটা হলো টম নামে একটা ছোট্ট
ছেলে। ওকে, এই টম আমাদের পুরো গল্পটার প্রধান চরিত্র। তো টম একটা ছোট্ট ছেলে। এ কি করে? ফাউন্ড মানডে মর্নিংস। টমের কাছে মানডে মর্নিংসগুলো অর্থাৎ সোমবারের সকালগুলো সবসময় মিজারেবল, খুব দুর্বিষহ মনে হয়। কেন? মানডে বিগান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। কারণ এই মানডে অর্থাৎ সোমবার, এই সোমবারটা কিন্তু একটা নতুন সপ্তাহের স্লো সাফারিং ইন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ধীরগতি সম্পন্ন যন্ত্রণা। তো টমের কাছে এরকম মনে হয় যে মানডে অর্থাৎ সোমবার পড়েছে মানে আবার একটা নতুন সপ্তাহ ধরে তাকে স্কুলে যেতে হবে, স্কুলের পড়া মেকআপ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। সেগুলো যদি ঠিকঠাক না হয় মাস্টারমশাইদের বকুনি খেতে হবে এবং প্রয়োজনে মার খেতে হবে। তো এই যন্ত্রণাটা কিন্তু আস্তে আস্তে গোটা সপ্তাহ ধরেই চলবে। এজন্য টম সবসময় মনে করতো যে এই সোমবারের সকালগুলো কিন্তু তার কাছে মিজারেবল, দুর্বিষহ এবং স্লো সাফারিং এবং ধীরগতি সম্পন্ন সাফারিং, যন্ত্রণাদায়ক। ওকে, টম লে থিঙ্কিং। এবার টম কি করছে? টম এরকম একটা মানডে মর্নিংয়ে শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। তো এই এরকম একটা সোমবারের সকাল যেদিন সে শুয়ে শুয়ে ভাবছিল, তো সেদিন সে কি ভাবছিল? হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, মানে সে ইচ্ছা প্রকাশ করেছিল যে সে যদি অসুস্থ হয়ে যেত, রাইট? দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। অসুস্থ হলে কি হতো? তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারতো। তাহলে আমরা প্রথমেই কিন্তু বুঝতে পারলাম যে হাউ মাস নটি টম ইজ, যে টম কত বড় দুষ্টু একটা ছেলে। সে স্কুলে না যাওয়ার জন্য সে নিজেই কিন্তু নিজের অসুখ কামনা করছে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। তো এবার সে কি করলো? ওই বিছানায় শুয়ে শুয়ে সে তার যে শরীরটা আছে সেই শরীরটাকে একটু ইনভেস্টিগেট করলো, মানে তদন্ত করলো, রাইট? কেন? উইথ দ্য হোপ, এই আশা নিয়ে যে সে কোনো তার শরীরে এলমেন্ট অর্থাৎ রোগ খুঁজে পায় কিনা। মানে স্কুলে না যাওয়ার জন্য তাকে কিছু কারণ দেখাতে হবে, আর সেই কারণটা কি? সে যদি কিছু শারীরিক অসুস্থতা দেখাতে পারে তাহলেই কিন্তু তাকে আর স্কুলে যেতে হবে না। তো এই আশা নিয়ে সে তার শরীরে এবার বিভিন্ন রোগ খুঁজতে লাগলো। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। এবার যখন সে তার শরীরটাকে ইনভেস্টিগেট করছিল, তদন্ত করছিল, সে হঠাৎ করে ভাবলো, থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটম, যে সে কোনো একটা সিমটম খুঁজে পেয়েছে। সিমটম মানে গাইস রোগের লক্ষণ, রাইট? কিসের লক্ষণ তাহলে খুঁজে পেল হঠাৎ করে? স্টমাক ট্রাবল, যে সে তার একটু পেটের সমস্যা খুঁজে পেল। হি বিগ্যান টু গ্রো হোপফুল। এবার দেখো, যখনই সে পেটের একটু সমস্যা খুঁজে পেল, যে তার পেটে কোথাও একটা সমস্যা দেখা দিচ্ছে, সে কি হইল? গ্রো হোপফুল, সে একটু আশাবাদী হয়ে উঠল। মানে আমরা সাধারণত অসুখে ভয় পাই, বাট সে স্কুলে যাবে না এর জন্য সে পেটে একটু কিছু একটা গন্ডগোল খুঁজে পাইল, আর এটা পাওয়ার সাথে সাথেই কিন্তু সে কি হইল? খুব হোপফুল, আশাবাদী, যে যাই হোক একটা পাওয়া গেল, এবার আমাকে আর স্কুলে যেতে হবে না। However, the symptoms soon grew feeble and wholly went away. তো যাই হোক, এই যে সিমটমটা, পেটের এই যে সমস্যাটা, সেটা আস্তে আস্তে কি হইল? ফিবল, মানে মৃদু হইল, হালকা হয়ে গেল। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং একসময় এটা একবারে সম্পূর্ণ চলে গেল, মানে আর পেটের কোনো সমস্যা থাকলোই না। তাহলে এই যে সে পেট নিয়ে একটু তদন্ত করেছিল, হঠাৎ করেই কিন্তু তার মনে হয়েছিল যে পেটে কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল, বাট একটু পরে সেটা দুর্বল হতে থাকে, মানে সেই সমস্যাটা আস্তে আস্তে চলে যেতে থাকে এবং ফাইনালি সেটা কিন্তু আর থাকলোই না। ওকে, তো এই পেটের সমস্যাটা যখন সম্পূর্ণরূপে চলে গেল, টম থট ফার্দার। এবার টম আবার চিন্তা করতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। এবার এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে সে আবার নতুন কিছু একটা
খুঁজে পেল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। কি খুঁজে পেল? যে তার যে 2 সারি দাঁত আছে সেই দাঁতের উপরের সারির একটা দাঁত সে আলগা দেখতে পেল। মানে হঠাৎ করে তার মনে হইল যে উপরের সারির একটা দাঁত যেন আলগা হয়ে গেছে। হি ফেল্ট লাকি। আর যখনই সে এটা খুঁজে পাইল তখনই সে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করলো। রাইট, মানে হি ওয়াজ ভীষণ সে খুব দুষ্টু ছিল। রাইট, তো এজন্য যখনই কিন্তু সে এই উপরের সারির একটা দাঁত আলগা দেখতে পেল সে কিন্তু খুব নিজেকে সৌভাগ্যবান বলে মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। তো যখনই সে দাঁতটা আলগা দেখতে পেল এবং আলগা দেখতে পেয়ে যখনই সে সেই দাঁতের যন্ত্রণায় চিৎকার করতে যাবে, গোঙাতে যাবে, ইট অকার্ড টু হিম, ঠিক তখনই তার মনে হইল দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যে যদি এই ব্যাপারটা আন্ট পলি, রাইট, পলি আন্টি, মানে ওই টম থাকতো ওর আন্টির বাড়িতে যার নাম ছিল পলি। তো টম যখন বুঝলো যে তার দাঁত আলগা হয়ে গেছে এবং সে একটু অভিনয় করবে ব্যথার জন্য, তো হঠাৎ করে সে যখন গোঙাতে যাবে সেই দাঁতের ব্যথায়, তখনই তার মনে হইল যে যদি এই ব্যাপারটা পলি আন্টি জানতে পারে, শি উড শিওরলি পুল ইট আউট, তাহলে পলি আন্টি কী করবে, সেটাকে টেনে তুলবে, অ্যান্ড দ্যাট উড হার্ড, এবং সেটা খুব ব্যথা করবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। তো টম তখন কি ভাবলো যে না, সে এই দাঁতের যন্ত্রণাটাকে একটু রিজার্ভে রাখবে, একটু সংরক্ষণ করে রাখবে। মানে বর্তমানে এই দাঁতের ব্যথাটা আর বলবো না, দেখি অন্য কোনো উপায় খুঁজে পাই কিনা। কেন? কারণ দাঁতের কথা বললেই কিন্তু পলি আন্টি এসে সেটাকে তুলে নেবে আর তার ফলে মারাত্মক যন্ত্রণা হতে পারে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর that a certain ailment could lay off a patient for 3 days and make him lose a finger. তো হি রিমেম্বার, সে মনে করলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর, যে সে একটা ডাক্তারের কাছে শুনেছিল, দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট, যে একটা বিশেষ ধরনের অসুখ একটা রোগীকে শুয়ে রাখতে পারে ফর 3 days, 3 দিনের জন্য, রাইট, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং তার ফলে তার একটা আঙ্গুল হারিয়ে যেতে পারে, অর্থাৎ তার একটা আঙ্গুলকে কেটে বাদ দেওয়া যেতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ শোর টু ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। এবার যখনই সে এই কথাটা মনে করলো, হি ইগারলি ড্রিউ হিজ শোর টু, সে তার ফুলে ওঠা আঙ্গুল অর্থাৎ পায়ের বুড়ো আঙ্গুলটা বের করলো আন্ডার দ্য শেড। সে বিছানায় শুয়েছিল, সেই বিছানায় যে শীট গায়ে দিয়ে সে শুয়েছিল, সেটা কোনো কম্বল হোক বা কোনো কাঁথা হোক, সেখান থেকে সেই বুড়ো আঙ্গুলটা তুলে বের করলো, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং বুড়ো আঙ্গুলটাকে ভালো করে ইন্সপেকশন করলো, একটু লক্ষ্য করলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, কিন্তু সেই বুড়ো আঙ্গুলটাতে এরকম ফুলে ওঠার কিন্তু কোনো সম্ভাবনা সে দেখতে পারছিল না। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, কিন্তু যাই হোক এই টমের কাছে এটা একটা ভালো চান্স হিসাবে বা সুযোগ হিসাবে ধরা দিল। টম ফেল টু গ্রনিং, টম কী করলো, আস্তে আস্তে সেই বুড়ো আঙ্গুলটা ওইরকম অভিনয় করে সে গোঙাতে লাগলো। বাট হিজ ব্রাদার শিট স্লেপ্ট অন, কিন্তু তার ভাই শিড সে কিন্তু ঘুমিয়েই যাচ্ছিল। অর্থাৎ এখানে টম এবং শিড ওরা একটা ঘরে ঘুমাচ্ছিল। শিড তখনও সকালবেলায় ঘুমিয়ে, এবং টম কী করছে, স্কুলে না যাওয়ার বিভিন্ন বাহানা বের করছে। তো প্রথমে তো পেটের সমস্যা ধরা দিল, সেটা চলে গেল, তারপরে দাঁতের সমস্যা একটু পাইল, বাট সেই দাঁতের সমস্যা যদি পলি আন্টিকে বলে, পলি আন্টি সেটা তুলে নেবে, সেজন্য দাঁতের সমস্যাটাকে আপাতত রিজার্ভে রাখলো, যে এটাকে যদি পরে কাজে লাগে তাহলে কাজে লাগাবো। তো এবার পায়ের আঙুলটা ফুলে ওঠার ভান করে সে গোঙাতে লাগলো।
কিন্তু তার পাশে তার ভাই শিট শুয়েছিল, সে কিন্তু আর তার গোঙানি শুনে উঠতেছে না। ওকে, সে তখনও ঘুমিয়ে যাচ্ছিল। টম গ্রোন্ড লাউডার। এবার শিট যখন উঠছে না, তখন টমের গোঙানিটা আরও বেড়ে গেল। হি ফ্যান্সিড দ্যাট হি বিগান টু ফিল পেন ইন দ্য টো। তো টম এটা কল্পনা করেছিল বা এমনভাবে গোঙাচ্ছিল যেন সে তার পায়ের বুড়ো আঙুলে ব্যথা অনুভব করছে। নো রেসপন্স ফ্রম শিট। কিন্তু শিডের কাছ থেকে কোনো রেসপন্স কিন্তু এলো না, অর্থাৎ শিট তখনও ঘুমোচ্ছে। টমের গোঙানি শুনে কিন্তু শিড আর উঠছে না। এবার টমের গোঙানি শুনে শিড যখন উঠছে না, তখন টম কি করলো? টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস। যে টম তখন তার যে গোঙানিটা সেটা আস্তে আস্তে বাড়িয়ে তুলল। সাকসেশন অফ গ্রোনস মানে যে পর পর সে গোঙাচ্ছিল উচ্চস্বরে। হাউএভার শিড স্নোড অন। কিন্তু যাই হোক, তখনও কিন্তু শিট নাক ডেকে ঘুমাচ্ছিল। টম বিকেম এক্সাইটেড। এবার এই যে টম এত গোঙাচ্ছে কিন্তু শিড তারপরেও নাক ডেকে তার পাশে ঘুমোচ্ছে, তার গোঙানি শুনে কোনো সাড়া দিচ্ছে না। এবার টম কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেল, খুব উত্তেজিত হয়ে গেল। হি সেড, উত্তেজিত হয়ে সে বলল, শিড শিড, মানে শিডকে এবার সে বাধ্য হয়ে ডাকতে থাকলো। অ্যান্ড শুক হিম, এবং তাকে তার শরীরটা ধরে ঝাঁকুনি মারল। দিস কোর্স ওয়ার্কড ওয়েল। এবার এই যে শিডকে এবার তার শরীরটা ধরে ঝাঁকুনি মারল, এই কোর্সটা এটা কিন্তু ভালো করে কাজ করলো। ওকে, তো গাইস, এই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র টম, যে স্কুলে না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাহানা করছে এবং শরীরের মধ্যে বিভিন্ন অসুস্থতা খুঁজে সেটাকে কাজে লাগাচ্ছে। ওকে, এবার টম যখন ঘুমন্ত শিডের শরীরটা ধরে ঝাঁকুনি মারল, শিড কি করলো? শিড ইয়ার্নড। শিড একটু প্রথমে হাই তুলল, দেন রাইজিং হিমসেলফ অন হিস এলবো স্টেয়ার্ড অ্যাট টম। তারপর শিড তার শরীরটা তার কনুইয়ের উপর ভর দিয়ে রেখে স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে তাকিয়ে থাকলো। মানে কোনো ঘুমন্ত লোককে যদি আমরা প্রথমে জাগাই, সে যেরকম করে তাকিয়ে থাকে, রাইট, তার কাঁচা ঘুমটা থাকে, তো সে কিন্তু ওই কনুইয়ের উপর শরীরটা রেখে টমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। টম ওয়েন্ট অন গ্রোনিং। এবার টম আবার কি করতে লাগলো? টম আবার গোঙাতে শুরু করলো। সিট সেট টম, সে টম। তখন সিট টমকে বলল যে টম, কি হয়েছে তোমার? নো রেসপন্স। কিন্তু এবার টমের পক্ষ থেকে কোনো রেসপন্স আসলো না, রাইট, মানে টম এখানে পুরো অভিনয় করতেছে। এতক্ষণ থেকে সে গোঙাচ্ছিল, তাকে শরীর ধরে ঝাঁকিয়ে তুললো শুধুমাত্র তাকে জাগানোর জন্য। এবার সে যখন জেগে উঠছে যে টম বলো তোমার কি হয়েছে, এবার কিন্তু টম আর কোনো কথা বলছে না। হিয়ার টম, টম হোয়াট ইজ দ্য ম্যাটার টম। তখন শিড বলল যে এই যে দেখো টম, আমাকে দেখো, কি হয়েছে তোমার, সমস্যাটা কি, তুমি গোঙাচ্ছ কেন? শিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি। শিড এভাবে টমকে ঝাঁকিয়ে দিল এবং তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল যে হঠাৎ করে আবার টম গোঙাচ্ছে কেন, রাইট, আর টম কিছু বলছেও না, এজন্য শিড কিন্তু ভয় পেয়েছিল। টম মোন্ড আউট। কিন্তু টম কোনো কথা না বলে শুধু গোঙাচ্ছিল। ওহ ডোন্ট শিট, ডোন্ট শেক মি। টম এবার আস্তে করে কি বলল যে শিট, এরকম করো না, আমাকে ঝাঁকাও না। ওই যে শিড একটু আগে তাকে ঝাঁকিয়ে দিল যে বলো কি হয়েছে তোমার। এবার টম গোঙাতে গোঙাতে কি বলল যে শিড, এরকম করো না, আমাকে এরকম করে ঝাঁকাও না। ওয়াই, হোয়াট ইজ দ্য ম্যাটার টম। তখন শিড বলল যে টম, কেন, তাহলে তোমার সমস্যাটা কি, তুমি গোঙাচ্ছ কেন? আই মাস্ট কল আন্টি। যে তাহলে আমি কি আন্টিকে ডাকবো?
নো নেভার মাইন্ড। তো টম কি বলল যে না দরকার নাই, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আন্টিকে ডাকার দরকার নাই। ডোন্ট কল অ্যানিবডি, কাউকে ডাকতে হবে না, রাইট। মানে দেখো অ্যাকচুয়ালি টম চেয়েছিল যে সবাই আসুক, এসে আমার ব্যাপারটা জানুক যে আমি প্রচণ্ড যন্ত্রণা উপভোগ করছি, বাট এখন যখন শিড বলছে আমি কি আন্টিকে ডাকবো, তো টম কি বলল যে না দরকার নাই, এটা এমনিতেই শেষ হয়ে যাবে এই ব্যথাটা। আসলে টমের কিন্তু কোনো ব্যথাই ছিল না, রাইট। মানে ও এমনভাবে অভিনয়টা করতেছে যেন কেউ ধরতে না পারে। বাট আই মাস্ট, কিন্তু শিট কি বলল, কিন্তু আমাকে ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো টম, যে এভাবে আর গোঙাও না তুমি টম, ইটস অফুল, এটা ভীষণ ভয়ঙ্কর, আমার ভীষণ ভয় হয়। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তো শিট বলল আচ্ছা যে তুমি এরকম করে কতক্ষণ থেকে গোঙাচ্ছ। আওয়ার্স, আউচ, তো টম কি বলল যে কতক্ষণ ধরে, কয়েক ঘন্টা ধরে গোঙাচ্ছি আমি। ওহ, ডোন্ট স্টার সো শেট, শেট তুমি এভাবে আমাকে আর ঝাঁকাও না শেট, ইউ উইল কিল মি, তুমি তো এভাবে ঝাঁকাতে ঝাঁকাতে আমাকে মেরেই ফেলবে। টম, হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, তো শিড এবার যখন এই ব্যাপারটা একটু সিরিয়াস দেখতে পেল, তো শিড বলল আচ্ছা টম, যে তোমার এতই যেহেতু যন্ত্রণা, তাহলে তুমি আমাকে আগে জাগিয়ে দাও নাই কেন। ও টম, ইউ আর নট ডাইং, যে টম তুমি নিশ্চয়ই মারা যাচ্ছ না। আর ইউ, তাই তো। ডোন্ট টম, ওহ ডোন্ট, তো এবার শিট কিন্তু এখানে ভয় পেয়ে কি বলছে যে ডোন্ট, দেখো তুমি এরকম করো না, করো না এরকম। আই ফরগিভ এভরিবডি সেট, টেল দেম সো, এবার টম দেখো হ্যাঁ কতটা দুষ্টু, ও এবার শিটকে কি বলল যে শিট সবাইকে বলে দিও যে আমি সবাইকে মাফ করে দিয়েছি। ওকে, মানে একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি যেমন মৃত্যুর আগে কি বলে যে সবাইকে বলে দিও আমি মাফ করে দিয়েছি, টম কিন্তু এখানে এমন অভিনয় করছে যে অ্যাজ ইফ হি ইজ গোয়িং টু ডাই, যে সে যেন মারা যাচ্ছে, আর মারা যাওয়ার আগে তার ভাইকে কি বলে দিচ্ছে যে সবাইকে বলে দিও আমি সবাইকে মাফ করে দিলাম, হ্যাঁ আমার মনে কারো প্রতি কোনো ক্ষোভ নাই। শিড হ্যাশ রাশড টু কল হেল্প, এবার যখনই শিড এই কথা শুনলো, তখনই শিটকে কি করতে হয়েছিল, রাস্ট মানে প্রচুর বেগে ঘর থেকে দৌড়াতে হয়েছিল সাহায্যের জন্য, যে সে কিন্তু আর কোনো রিস্ক নিতে চাইলো না, যে না হলে কেউ এরকম একটা কথা বলতে পারে যে আমি সবাইকে মাফ করে দিলাম, রাইট। এবার কিন্তু শিট সত্যি সত্যি ঘর থেকে রাস্ট মানে গাইস প্রচুর স্পিডে দৌড়ে যাওয়া, যেন উড়ে গেল। ওকে, এখানে কিন্তু এই মার্ক টোয়েন বিভিন্ন ওয়ার্ড গেম খেলেছেন। এই যে আমরা একটু আগে দেখলাম টম ইনভেস্টিগেটেড হিজ বডি, টম তার শরীরটাকে ইনভেস্টিগেট করেছিল, রাইট, মানে তদন্ত করেছিল। আমরা জেনারেলি কি বলি, আমরা শরীরটাকে খুঁজি, বাট টম তদন্ত করেছিল একবারে, কি বলবো, যে সূক্ষ্মভাবে গোটা শরীরটাকে সে পরীক্ষা নিরীক্ষা করেছিল যে কোথাও কোনো অসুখ আছে নাকি। এই যে এখানে একটা ওয়ার্ড দেখতে পাইলাম রাস্ট, এই রাস্ট মানে হলো প্রচুর স্পিডে ছুটে যাওয়া, কেন, ফর কলিং হেল্প, যে কারো সাহায্যের জন্য, যে টম এরকম কেন বলছে, টম মারা যাচ্ছে না তো, রাইট। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, এবার টমের যে ইমাজিনেশনটা ছিল, কল্পনা, মানে টম যেটা চেয়েছিল, রাইট, যে সবাই আসুক আর আমার এই অসুস্থ, আমি যে এই অসুস্থ এটাকে বুঝুক, এটা এবার কি ওয়ার্কিং পারফেক্টলি, এটা আবার ঠিকঠাক কাজ করছিল, মানে সে অভিনয়টা ঠিকঠাক করতে পেরেছিল। এজন্য শিড কি দ্রুত বেগে ছুটে চলে গেল কাউকে ডাকার জন্য। তো এই টমের চালাকিটা কিন্তু বা কল্পনাটা কিন্তু ভালোভাবে কাজ করছিল। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, এবং সে যে এতক্ষণে গোঙাচ্ছিল, এই গোঙানিটা এবার জেনুইন হয়ে গেল, মানে একবারে সঠিক হয়ে গেল। মানে সত্যি সত্যি একজন ব্যক্তি যদি যন্ত্রণা পায়, তার ফলে তার যে গোঙানিটা শুরু হয়, সেরকম করেই কিন্তু এবার টম এবার আসলভাবেই ওকে গোঙাতে শুরু করলো। কেন, এখন আরও দুইটা লোক বেশি আসবে, এবার অভিনয়টা আমাকে আরও একটু ভালো করে করতে হবে। মিনওয়াইল, ইতিমধ্যে শিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স অ্যান্ড সেইট, শিড কি করলো, ডাউনস্টেয়ার অর্থাৎ
নিচের দিকে ছুটে চলে আসলো। গাইস এখানে বলছে ফ্লিউ, রাইট? এই ফ্লিউ কিন্তু একটা এমন ওয়ার্ড যেন পাখির মতো ছুটে চলে আসলো। কেন? কারণ সে ভীষণ ভয় পেয়েছিল। তো মার্ক টোয়েন কিন্তু এখানে এই ফ্লিউ কথাটা রসিকতাভাবেই ইউজ করেছেন, যে একটা পাখি যেমন দ্রুত বেগে ছুটে আসে, ঠিক সেরকম করে শিড টমের ওই কাণ্ডকীর্তি দেখে বা টমের প্রতি ভয় পেয়ে সে কি করেছিল, সে কিন্তু দ্রুত বেগে নিচে ছুটে এসেছিল, রাইট? ও আন্ট পলি কাম, টম ইজ ডাইং। এবং নিচে ছুটে এসে সে কী বলল, যে আন্ট পলি তাড়াতাড়ি আসো, টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে। শিডও একটা ছোট্ট ছেলে ছিল, সেও বুঝতে পারে নাই, রাইট? তো এসে আন্ট পলিকে কি বলল, যে আন্ট পলি তুমি তাড়াতাড়ি আসো, আমার রুমে চলো, গিয়ে দেখো যে টম মারা যাচ্ছে। ডাইং, আন্ট পলি বলল মারা যাচ্ছে। ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। তখন শিড কি বলল, যে হ্যাঁ মারা যাচ্ছে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আসো। হোয়াট রাবিশ। তখন আন্ট পলি বলল যে কি বাজে বকছো, আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না যে একটা ছেলে হঠাৎ করে মারা যাবে। শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ শিট অ্যান্ড ম্যারি, টমস কাজিন। তো যাই হোক, আন্ট পলি এই কথাটা বিশ্বাস করতে পারলো না, বাট তারও মনে একটু ভয় হয়েছিল, এবং সেও কি করলো, আপস্টেয়ার মানে নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলো শিডের সাথে, এবং তার সাথে আসলো কে, ম্যারি। ম্যারি কি ছিল, টমস কাজিন, টমের আন্টির মেয়ে, মানে ওই পলি আন্টির মেয়ে ছিল ম্যারি। তো শিড এবং ম্যারিকে সঙ্গে নিয়ে পলি আন্টিও এই খবরটা পাওয়ার সাথে সাথেই যেন উড়ে চলে আসলো সেই উপরের ঘরে যেখানে টম শুয়েছিল। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড। তো এই খবরটা শোনার পরেই তার মুখ সেটা পেল হয়ে গিয়েছিল, মানে বিবর্ণ হয়ে গিয়েছিল, ফ্যাকাশে হয়ে গিয়েছিল। অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, এবং পলি আন্টির ঠোঁট দুটো যেন কাঁপতে লেগেছিল ভয়ে, রাইট? ওয়েন শি রিচড দ্য বেড সাইড শি গ্যাপসড আউট। এবার ঠিক যেইমাত্র সে বেড সাইডে পৌঁছালো, মানে ওই বিছানার পাশে পৌঁছালো, শি গ্যাপসড আউট, পলি আন্টি কী করলো, হাঁপাতে হাঁপাতে টমকে জিজ্ঞেস করলো, টম, টম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ? যে টম, কি হয়েছে তোমার? ওহ আন্টি, আই অ্যাম, তারপর ডট ডট। টম কি বলল, যে আন্টি আমি, তারপর আর কিছু বলল না, যেন টম এতটাই দুর্বল বা এতটাই যন্ত্রণা ভোগ করছে যে সে যেন আর কথা বলতে পারছে না, রাইট? মানে এখানে টম বলতে চাইছে যে আন্টি আমি মারা যাচ্ছি, বাট সেই কথাটাকে সম্পূর্ণ করতে পারছে না। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? তো পলি আন্টি বলল, যে তুমি তো মারা যাচ্ছ, বাট তোমার সমস্যাটা কি, কেন তোমার এরকম মনে হচ্ছে? ও আন্টি, মাই টো ইজ পেনিং। যে আন্টি আমার পায়ের বুড়ো আঙ্গুলটা প্রচণ্ড ব্যথা করছে, রাইট? দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু চেয়ার। তো এই কথাটা যখন শুনলো, যে আমার পায়ের আঙ্গুলটা প্রচণ্ড ব্যথা করছে আর তার জন্য আমি মারা যাচ্ছি, তো এই টমের মুখে উত্তরটা শোনার পর সেই বয়স্কা মহিলা অর্থাৎ পলি আন্টি, পাশে একটা চেয়ার ছিল, সেই চেয়ারে বসে পড়ল। গাইস আমরা বলি সিট, সিট অন দ্য চেয়ার, রাইট? চেয়ারে বসে পড়া। স্যাঙ্ক মানে হলো কোনো কিছুতে ডুব দেওয়া, মানে পলি আন্টি একবারে চেয়ারে বসে পড়ল। কেন? শি লাফড আ লিটিল অ্যান্ড দেন ক্রাইড আ লিটিল। তো চেয়ারে বসে পলি আন্টি কী করলো, প্রথমে একটু হাসলো, অ্যান্ড দেন ক্রাইড আ লিটিল, তারপরে একই সাথে একটু কান্না করলো, রাইট? তো গাইস এখানে অনেক সময় কোশ্চেন হয় যে হোয়াই আন্ট পলি লাফড অ্যাট এ লিটিল দেন ক্রাইড আ লিটিল অ্যাট দ্য সেম টাইম, যে কেন একই সাথে হাসলেন এবং একই সাথে আবার কান্না করলেন? কারণ টম ছিল পলি আন্টির বাড়িতে, রাইট? টমের দেখাশোনা করার দায়িত্ব ছিল পলি আন্টির। উনি ওনার মানে টম পলি পিসির বাড়িতেই বড় হচ্ছিল। তো পলি আন্টি চেয়েছিল টমকে একজন মানুষের মতো মানুষ করার, তাকে স্কুলে পাঠিয়ে ভালো শিক্ষিত করে তাকে একজন প্রতিষ্ঠিত মানুষ করার। বাট টম এতটা দুষ্টু ছিল, আর টম এরকম অভিনয় মাঝে মাঝে করতো স্কুল ফাঁকি দেওয়ার জন্য,
ঠিক আছে? তো এই টমকে পলি আন্টি যে সঠিক পথে ফিরিয়ে আনতে পারছে না বা টমকে মানুষ করা খুব দুর্বিষহ হয়ে উঠছে, এজন্যই পলি আন্টি কিন্তু কেঁদে উঠেছিল। তাহলে হাসছিল কেন? হাসছিল এই কারণেই, কারণ এই যে সামান্য পায়ের ব্যথার জন্য বা পায়ের আঙুলের ব্যথার জন্য কেউ মারা যেতে পারে, টমের মুখে এই কথাটা শুনে কিন্তু পলি আন্টি হেসে উঠেছিল। তো এজন্য একই সাথে হাসছিল এবং তাকে সঠিক পথে ফিরিয়ে আনার খুব সমস্যার সম্মুখীন হচ্ছিল বলে একই সাথে কিন্তু তিনি কেঁদেও উঠেছিলেন। রাইট গাইস, এই ভদ্র মহিলা হলেন আমাদের সেই পলি আন্টি। যখন শিট ওনাকে খবর দিল যে টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে, তখন এই টমের বিছানার পাশে কিন্তু পলি আন্টি এসেই ব্যাপারটাকে তদন্ত করছে। ওকে, তো এখানে কিন্তু তিনি চেয়ারে বসে একই সাথে হাসলেন এবং একই সাথে কান্না করলেন। দেন শি সেড, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। তো এরপর পলি আন্টি টমকে বলল যে টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, যে কি একটা আঘাত না তুমি আমাকে দিলে। মানে যে শিড একটু আগে গিয়ে বলল যে টম ইজ ডাইং, টম মারা যাচ্ছে, তো এরকম একটা খবর শোনার পর নিশ্চয়ই প্রচণ্ড আঘাত পেয়েছিল, প্রচণ্ড ভয় হয়েছিল পলি আন্টির। তো এই জন্য টমকে কী বলল, খুব অভিমান করে, যে তুমি কি না আঘাতটাই আমাকে দিলে। নাও শাট আপ দ্য ননসেন্স, এখন এই তোমার পাগলামিগুলো বন্ধ করো, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এই পাগলামিগুলো থেকে বেরিয়ে আসো। দ্য গ্রোনস সিস্ট, এবার পলি আন্টি যখন এরকম করে বলল তখন সেই গোঙানিটা বন্ধ হয়ে গেল। রাইট, দ্য টো পেন ভ্যানিশড, সাথে সাথে তার যে পায়ের বুড়ো আঙুলের যন্ত্রণাটা ছিল সেটা ভ্যানিশড হয়ে গেল, উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, এবার টম একটু নিজেকে বোকা বোকা ভাবলো অ্যান্ড বলল, আন্ট পলি, হাউ মাই টুথ এক্স, যে আমার দাঁতগুলো না প্রচুর ব্যথা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্য ইন মাই টো, এই দাঁতের ব্যথাটা আমার পায়ের বুড়ো আঙুলের ব্যথার থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। তো পলি আন্টি যখন ওর চালাকিটা বুঝতে পারলো, বা যখন বলল যে দাঁতের ব্যথার পায়ের ব্যথার জন্য কেউ মারা যায় না, তখন টম কিন্তু বুঝতে পারলো যে এই আমার চালাকিটা ধরা পড়ে গেল। ফলে সাথে সাথেই সে তার গোঙানিটা বন্ধ করলো এবং সাথে সাথেই তার কিন্তু পায়ের যন্ত্রণাটাও চলে গেল এবং বোকার মতো সে চেয়ে থাকলো। এবার তারপরে কি, তাকে তো স্কুলে না যাওয়ার জন্যই এত অভিনয় করতে হয়েছিল। রাইট, তখন সে ওই যে প্রথম যুক্তিটা, যে চালাকিটা সে রিজার্ভেশনে রেখেছিল, যে আলটিমেটলি কোনো যুক্তি যদি কাজ না করে তাহলে দাঁতটা তো সত্যি সত্যি আলগা হয়ে গেছে, লাস্ট পর্যন্ত এটাকেই কাজে লাগাবো। তো এবার কিন্তু টম কি করলো, যে আন্ট পলি, হাউ মাই টুথ এক্স, দেখো আমার দাঁতটা ভীষণ যন্ত্রণা করতেছে এবং এই দাঁতের যন্ত্রণাটা ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আমার পায়ের যে যন্ত্রণা বুড়ো আঙ্গুলের সেটার থেকে অনেক বেশি। ওকে, ইয়োর টুথ এন্ডেড, তো পলি আন্টি কি বললো, ও তোমার দাঁত, আচ্ছা। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, কি হয়েছে তোমার দাঁতে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি, তো টম কি বলল, যে দাঁতের একটা দাঁত, অর্থাৎ ওই যে উপরের শাড়ির একটা দাঁত কি হয়েছে, লুজ হয়েছে, অর্থাৎ আলগা হয়েছে এবং এটা প্রচণ্ড ব্যথা করতেছে। ওকে, দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, তো পলি আন্টি বলল দেয়ার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম করে আর গোঙাও না, ওপেন ইওর মাউথ, তোমার মুখটা একটু খোলো। ইওর টুথ ইজ লুজ, তোমার দাঁতটা আলগা হয়েছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু তার জন্য তুমি তো মারা যাচ্ছ না, মানে একটা দাঁত আলগা হলে কেউ মারা যায় এমনটা তো না। ম্যারি, গেট মি এ সিল্ক থ্রেড, তো ওই যে ওনার মেয়ে ছিল ম্যারি, যে একটু আগে ওনার সাথে এসেছিল টমের ওখানে, টম মারা যাচ্ছে শুনে। রাইট, তো এবার ম্যারিকে পলি আন্টি কী বললো, যে ম্যারি, আমাকে একটা সিল্কের সুতো এনে দাও তো। টম সেট, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, তো যখনই টম শুনলো যে পলি আন্টি ওই যে ম্যারিকে বলছে আমাকে একটা সিল্কের সুতো এনে দাও, তখনই টমের কিন্তু খুব ভয় হলো। রাইট, এবার টম বলল কি,
ও প্লিজ আন্টি, যে আন্টি ডোন্ট পুল ইট আউট, এটাকে ওঠাও না। ইট ডাজ নট হার্ট অ্যানিমোর, আমার দাঁতটা এখন না ব্যথা করতেছে না, ব্যথাটা সেরে গেল। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, যে আন্টি দেখো আমি আর বাড়িতে থাকতে চাই না, আমি স্কুলেই যেতে চাই, হ্যাঁ তবু তুমি আর দাঁতটা আমার ওঠাও না, এই দাঁত আর আমার এখন ব্যথা করছে না। কেন? কারণ টম এই দাঁত ওঠার যন্ত্রণাটা সহ্য করতে পারে না, ভীষণ ভয় পায়। ওকে, এবার কিন্তু টম আসল কথাটা বলেই দিল যে দাঁত টাত কিচ্ছু ওঠানো লাগবে না, আমি বাড়িতে থাকতে চাই না, আমি স্কুলে যাব। So all this was because you wanted to stay home from school and go fishing. তো টম এবার যখন স্বীকার করলো যে আমি আর বাড়িতে থাকতে চাই না, আমি স্কুলে যাচ্ছি, রাইট, তখন পলি আন্টি কী বললো যে আচ্ছা, যে অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, যে তুমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চেয়েছিলে, অ্যান্ড গো ফিশিং, এবং বাড়িতে থেকে তুমি মাছ ধরতে চেয়েছিলে, আর এজন্যই তুমি এইসব অভিনয় করতেছো। টম টম আই লাভ ইউ সো মাচ, যে টম আমি তোমাকে কতটা ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুমি কি করো যে আমার হৃদয়টাকে সবসময় দুমড়ে মুচড়ে দাও, এরকম তোমার কতগুলো দুষ্টুমির দ্বারা, ইন এভরি ওয়ে উইথ ইয়োর নটিনেস, তোমার এই দুষ্টুমিগুলোর দ্বারা তুমি আমার হৃদয়টাকে বারবার ভেঙে দাও। পলি আন্টি এখানে টমের প্রতি অভিমান প্রকাশ করলো, রাইট, যে আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে মানুষ করার চেষ্টা করছি, বাট তুমি এমন সব কাণ্ডকীর্তি করো যে আমার হৃদয়টাকে তুমি দুমড়ে মুচড়ে দাও বারবার। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। তো যাই হোক, ইতিমধ্যে দাঁত তোলার যন্ত্র, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, গাইস এটাও একটা মজার ওয়ার্ড। ইনস্ট্রুমেন্ট মানে কি বুঝি আমরা, যে বিভিন্ন ধরনের বড় বড় যন্ত্রপাতি, রাইট, বাট দাঁত তুলতে তো জাস্ট একটা সুতোই লাগতেছে, তো সেটাকেই কিন্তু মার্ক টোয়েন এইখানে রসিকতার সাথে ব্যবহার করেছেন, যে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে দাঁত তোলার যাবতীয় যন্ত্রপাতি ইতিমধ্যে রেডি হয়ে গেল, ওই যে মারিয়া নিয়ে আসলো। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. তো ওল্ড লেডি, ওই বয়স্কা মহিলা, অর্থাৎ পলি আন্টি, গাইস ওনাকে বারবার বয়স্কা মহিলা এজন্যই বলা হচ্ছে কারণ ওই বাড়িতে উনি কিন্তু একমাত্র বয়োজ্যেষ্ঠ মহিলা, রাইট, এজন্য ওনাকে ওল্ড লেডি বলা হয়েছে। তার মানে এই না যে উনি অনেক বৃদ্ধা, ওকে, উনি সবার বড় আর কি ওই বাড়িতে। তো উনি কি করলেন, ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, সেই সিল্ক থ্রেড অর্থাৎ সিল্কের সুতোটার একটা প্রান্ত টমের দাঁতের সাথে বেঁধে দিলেন, রাইট, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং সেই সুতোর আর একটা প্রান্ত টম যে বিছানায় শুয়েছিল সেই বিছানার উপরের যে খুঁটিটা হয়, মানে যেটাকে আমরা ডাসা বলি খাটের, সেখানে বেঁধে দিলেন। কিভাবে? একটা দাঁত তোলার জন্য সুতোটা টমের ওই আলগা দাঁতটাতে বেঁধে দিলেন একটা প্রান্ত, এবং সুতোর আর একটা প্রান্ত খুঁটিটাতে বেঁধে দিলেন, রাইট। শি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, এবার তিনি সেই সুতোটার মাঝখানটা ধরে কি করলেন, টানলেন, এবং দ্য টুথ, দাঁতটা কি করলো, হাং ড্যাংলিং, সেই দাঁতটা ঝুলে থাকলো, ঝুলে ডাংলিং করতে লাগলো, ডাংলিং মানে দুলতে লাগলো, বাই দ্য বেড পোস্ট, সেই বেড পোস্টে যে সুতোটার একটা প্রান্ত বাঁধা ছিল, সেই সুতোটা তো বাঁধাই আছে, অপর প্রান্তে কিন্তু যখনই পলি আন্টি সুতোটাতে টান দিল, অপর প্রান্তে দাঁতটা এসে দাঁতটা ওই বেড পোস্টের সাথে সুতোটাতে ঝুলে দুলতে লাগলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিস আপার রো অফ টিথ, এবার এখন থেকে কিন্তু টমের যে আপার রো অফ টিথ আছে, রাইট, ওর যে উপরের সারির দাঁতগুলো আছে, সেখানে একটা কি, একটা গ্যাপ রয়ে গেল, একটা ফাঁকা জায়গা রয়ে গেল। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, এবং এই যে তার দাঁতে একটা ফাঁকা জায়গা রয়ে গেল, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু মানে যখন টম হাসে, টমের হাসিটা নতুন ধরনের দেখায়, অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, এবং টমকে একটা নতুন হাস্যকর রূপ দেয়, যেটা অত্যন্ত প্রশংসনীয়। অ্যাডমায়ারেবল কেন বলছে গাইস, এটাও কিন্তু মার্ক টোয়েন একটু রসিকতার সাথে ইউজ করেছেন, মানে যেন টমকে দেখে সবাই প্রশংসা করে,
মানে একটা ছেলে যার উপরের শাড়ির একটা দাঁত নাই, হাসতে গেলে খিলখিল হাসি হয় বা দেখতে উদ্ভট লাগে, তো এই জন্যই কিন্তু বলছে টমকে এখন দেখতে যেন অনেকটা প্রশংসনীয়, মানে সবার মুখেই যেন এখন টমের কথা, রাইট? তো এটাই ছিল গাইস টোটাল গল্পটা, একটা ফানি স্টোরি ছিল। কীভাবে একটা ছোট্ট ছেলে জাস্ট স্কুল না যাওয়ার জন্য এত কিছু অভিনয় করেছিল, বাট আলটিমেটলি সেই অভিনয়গুলো ধরাও পড়েছিল, আর শেষ পর্যন্ত কিন্তু যেটার তার ভয় ছিল সেই ভয়টাই কিন্তু সত্যি সত্যি কাজ করলো, রাইট? এটাই ছিল গাইস টোটাল গল্পটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, ওকে, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।